অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন দিতে এবার কোনো খামতি রাখছে না সার্থক স্বয়ং নিজেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের ট্রাইমেস্টার চলাকালীন স্রোতের মুখের টেস্ট চেঞ্জ হয়ে যায় এবং স্রোত যখন কোনো খাবারই খেতে না পেরে এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থক নিজ হাতে স্রোতের খাবার রান্না করার সম্পূর্ণ দায়িত্বটা তুলে নেয় এবং ওর পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি, তুমি কী সব উল্টোপাল্টা খাবার বানাচ্ছ, সেটা কোনো মতেই স্রোতের মুখে অন্তত রুচছে না এবং আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রতি আমি বিন্দুমাত্র কোনোরকম কোনো অবহেলা হতে দেবো না। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে কেন রে সার্থক, তোর কি মনে হয় আমরা তোর স্ত্রীর প্রতি অবহেলা করছি? তুই কিন্তু ভুলে যাস না, আমি কিন্তু তোর স্ত্রীকে শুধুমাত্র আমার বাড়ির বউ করে আনিনি, রীতিমতো ও আমার মেয়ে এবং আমার মেয়ের কোনো কিছুতে কষ্ট হবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারি না। তাহলে তুই এত বড় একটা মিথ্যাবাদ আমাদের কাছে চাপালি কী করে বলতো? অন্যদিকে সার্থক বলে থাকে, আচ্ছা বাবা আমার ঘাট হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর এই কথা কোনোদিনও বলবো না। অন্যদিকে সার্থক যখন বলে থাকে যে পিসিমণি, আজ আমি স্রোতের জন্য কিছু স্পেশাল বানাতে চাই এবং আমি আশাবাদী যে এতে করে অন্তত স্রোত কিছুটা হলেও খেতে পারবে, কারণ ওর ট্রাইমেস্টার চলাকালীন ওর উপর যে পরিমাণে ধকল যাচ্ছে এতে করে কোনো কিছু খেতে পারছে না এবং না খেতে পেয়ে তো রীতিমতো আমার সন্তানটা আরও বেশি অসুস্থ হয়ে পড়বে, কারণ এই সময় না খেয়ে থাকাটা মোটেও সুবিধের নয়। তুমি তো খুব ভালো করে জানো। ঠিক সেই মুহূর্তে যখন সীমা বলতে থাকে যে বাবারে বাবা, তোদের বাপ ছেলেকে দেখে মনে হচ্ছে যে এই পৃথিবীতে সর্বপ্রথম একমাত্র স্রোতই অন্তঃসত্ত্বা হয়েছে, এছাড়া অন্য কেউ না। ঠিক সেই মুহূর্তেই যখন সার্থক লেগে পড়ে শেফ সেজে স্রোতের জন্য স্পেশাল ডিশ রান্না করতে, ঠিক সেই মুহূর্তে সার্থকের ভাবিও সার্থকের হাতে হাত লাগায় এবং বলতে থাকে যে আমি কেন পিছিয়ে থাকবো বলতো, হাজার হোক আমার মেয়ের প্রতিও তো আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে এবং সেটা থেকে আমি পিছপা কী করে হয়ে যেতে পারি বলতো? সীমা, তোর বরঞ্চ এই ডিউটি থেকে তুই মুক্তি পেলি, এবার থেকে স্রোতের জন্য ভালো ভালো ডিশ আমরা নেট ঘেটে ঘেটে আমরা ওর জন্য প্রিপেয়ার করে দেবো এবং ও আমারটা রিজেক্ট করলেও সার্থকেরটা তো অন্তত খাবে, কোনো না কোনো কিছু তোর পেটে পড়বেই, এটা তো নিশ্চিত থাকা যায়। অন্যদিকে যখন স্রোতের কাছে গিয়ে সার্থকের পিসিমণি বলতে থাকে যে স্রোত, যেটা এত দিনে ঘুগনি এবং আমি মিলে করতে পারিনি সেটা তো তুই এক চুটকিতেই করে দিয়েছিস। ঠিক সেই মুহূর্তে যখন স্রোত বলতে থাকে যে কেন গো পিসিমণি, কী এমন পরিবর্তন আমি এনে ফেলেছি বলো তো? অন্যদিকে যখন সার্থকের পিসিমণি স্রোতকে সার্থকের বাপি এবং সার্থকের শেফে পরিণত হয়ে যাওয়ার কথাটা জানে, ঠিক সেই মুহূর্তে স্রোত হাসতে থাকে এবং বলতে থাকে যে এটা রীতিমতো আমার না, বরঞ্চ যে আমার ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে না, এটা ওর কামাল বলতে পারো। ওর ভেলকি এমন পরিমাণে ওদের উপরে চেপে বসেছে যে যার ফলে কিনা ওদেরকে ও পৃথিবীতে না আসাতেই নাচাচ্ছে নিজের ইশারায়। বুঝতে পারছো পিসিমণি? তাহলে এই বেরিয়ে আসার পর কী হবে? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সার্থকের বাপি বলতে থাকে যে দেখিস তোর থেকে খাবারটা বেশি আমার মজা হবে, অন্যদিকে সার্থক বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, তুমি কী সব এরকম ভেজিটেবল দিয়ে খাবার বানাচ্ছ, সেটা কোনো মতে স্রোতের মুখে রুচবেও না। আমি চিকেন আইটেম যেটা বানাচ্ছি না সেটা দেখো ও স্রোতের মুখে কী পরিমাণে রুচে। অন্যদিকে যখন দুজনেই মিলে দুজনের পছন্দের ডিশ বানিয়ে যখন স্রোতের সামনে গিয়ে হাজির করে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে এবার তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি কাঠটা রেখে কাঠটা খাবো, কারণ দুজনেরটা দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে ও তার মানে এতদিন ধরে যে খাবারগুলো আমি রান্না করে তোকে খাইয়েছি সেগুলো কোনো মতে তোর মুখে রুচছে না, তুই জোর জবরদস্তি খেতি? তুই বন্ধু লাইক আমি শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।